স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ফখরুল আরিফিন পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝি বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল। এসব নিয়ে আজকের আলোচনা। মাঝির ভুবন কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চলচ্চিত্র পরিচালক ফখরুল আরিফিন খান, আছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ, অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনয়শিল্পী মাজনুন মিজান। স্বাগত আপনাদের। ফখরুল আরিফিন, আপনার কাছেই একটু প্রথমে আসি যে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা সবসময় সাহসের, এবং সেইটা যদি একটা নির্দিষ্ট সময়ের বাইরে যায় সেটা আরও বেশি দুঃসাহসিক হয়ে পড়ে। ফলে আপনি এই সময়টা মুক্তিযুদ্ধ সাধারণভাবে আমরা একটা বলা যায় যে সুবিধাজনক পথেই হাঁটতে দেখি, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি মুক্তিযুদ্ধই, তারপরে খুব বেশি যাওয়ার চেষ্টা করা হয়নি। আপনি এই এই টাইম ফ্রেমটাকে বাড়ালেন, সেটার মূল কারণ কি? একটা জিনিস চেষ্টা করেছি যে দুটো জেনারেশনকে কানেক্ট করার জন্য, অর্থাৎ 71 যারা ইয়ুথ ছিল এবং এখন 2013 এসে যারা ইয়ুথ এখন এই সময়টাতে, এই দুটো জেনারেশনকে এই মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ফিলিংসটাকে কানেক্ট করার চেষ্টা করেছি। সো এই প্ল্যাটফর্মটাকে ঠিক ইচ্ছা করে বাড়িয়েছে তা না, গল্পটাই এরকমই, মানে অনেকটা গল্পের কারণেই আমাদেরকে বাড়াতে হচ্ছে। কিন্তু যে চেষ্টাটা মাথার মধ্যে ছিল যে আমাদের এখনকার তরুণদের সাথে 70-এর তরুণদের এবং তরুণ তরুণীদেরকে কানেক্ট করে দেওয়া, যেটা কারণে নামটা হচ্ছে ভুবন মাঝি। ভুবনকে যদি আপনি টাইম ধরেন তাহলে মাঝি যে কাজটা করে কানেক্ট করে দেয়, তো ওইখান থেকে এই নামটা আসার মূলত। এটা অবশ্য মানে আমাদের দর্শকদের জন্য ভালো হবে যে ভুবন মাঝি কেন আপনি কোন চিন্তা থেকে নিয়েছেন সেটা জানতে পারা। এই যে দুইটা সময়কে কানেক্ট করা, দুটো সময়ের মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্কটার থেকে আসলে কোন ধরনের বিষয়ের দিকে মানে ওই চরিত্রগুলো গিয়েছে বলে পরিচালক হিসেবে আপনার মনে হয়েছে? না, একটা জিনিস হচ্ছে ধরেন 70 দশকটা এরকম একটা ছিল যে যখন মানুষ অনেক কম ছিল, তাই না, শান্ত ছিল, এবং তখনকার তরুণদের এক ধরনের রুচি ছিল, তাদের থিয়েটার মানে স্কুলিং একরকম ছিল, তাদের গানের স্কুলিং একরকম ছিল। আবার এখনকার তরুণদের কিন্তু গান, থিয়েটার, কালচার সব স্কুলিং একটু ডিফারেন্ট। তো আমরা যখন নহির চরিত্র, যেটা মেইন চরিত্র যেটা পরম করেছে, তাকে যখন আমরা 70-এর দশকে দেখি, তার মধ্য দিয়ে আমরা অপর্ণা এবং মিজানকে, তার পার্শ্ববর্তী প্রধান চরিত্রগুলোকে নিয়ে যখন আমরা 70-এর প্ল্যাটফর্মটা তুলে ধরি, তখন কিন্তু আমরা একটা অনেক দিন পরে 40 বছর আগের বাংলাদেশের তরুণদের দেখা শুরু করি, এবং তারা এমন একটা সময় পার করছে যখন বাংলাদেশটাই পরিবর্তন হচ্ছে, মানে পূর্ব পাকিস্তান থেকে এটা বাংলাদেশের দিকে জন্ম নিতে যাচ্ছে। তো তাদের ভিতরে যে চরিত্রগুলো, তাদের ভিতরে যে চরিত্রের গঠনগুলো, তাদের যে আচরণগুলো, যে কৃষ্টিগুলো, সেইটা যেভাবে পরিস্ফুট হচ্ছে, একই সাথে আমরা 2013 এবং 2004-এর যে তরুণদের এই আমরা কানেক্ট করছি ভুবন মাঝি সিনেমাতে, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ধারণা, বিশ্বাস এবং তাদের যে পোশাকের সব কিছু মিলে একটা, আমি বলতে চাচ্ছি যে এই দুই জগতের মধ্যে একটা স্নিগ্ধতা কানেক্ট হচ্ছে আর কি। সেই কানেকশনের মধ্যে বিশ্বাস আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, সবই আছে। কিন্তু এই দুটো জগৎকে আমরা প্যারালালি দেখাচ্ছি। এবং এখন যেটা আমার জন্য সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা, যে এখনকার তরুণ তরুণীরা এই চলচ্চিত্রটি দেখতে দেখতে তাদের পূর্বপুরুষের সংস্কৃতিটার সাথে অ্যাবজর্ব করবে। এবং মুক্তিযুদ্ধ শুধুমাত্র রাজনৈতিক বা কোনো একটা কারণে সেটাই তো না, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা মানুষের ভিতরের পরিবর্তনটা কি হতে পারে, একটা ব্যক্তির লড়াইটা কি হতে পারে, সামষ্টিক লড়াই তো অবশ্যই আছে, কিন্তু ব্যক্তির পরিবর্তন এবং লড়াইটা কি হতে পারে সেটার মধ্যে দেশে যাচ্ছে। আরিফিন, অবশ্যই আমরা ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে সমষ্টির দিকে চলে যাওয়ার যে ব্যাপারটি আছে সেগুলি নিয়ে আরও কথা বলবো, ছবি নিয়ে আরও কথা বলবো। আপনার কাছে পরে ফিরে এসে একটু অপর্ণার কাছে এবং অন্যদের কাছেও যেতে চাই। অপর্ণা, মানে আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে, এটি আপনার জন্য প্রথম না, আমার জন্য প্রথম না, যখনই আমরা কালকে একটা ছবি মুক্তি পাচ্ছে এবং সেটা নিয়ে আলোচনা করি, তখন কিন্তু ছবিটা সম্পর্কে একটা আগ্রহ থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সেই আগ্রহ পুরোপুরি মানে মিটুক সেটাও যেন কলাকুশলীরা চান না, এটা কোথায় যেন একটা গ্যাপ থাকে। তারপরেও জানতে চাচ্ছি যে এই ভুবন মাঝির যে অভিজ্ঞতাটা, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা শুধুমাত্র ছবি না, কারণ ছবি তো শুধুমাত্র যতটুকু ক্যামেরায় নেওয়া হয় ততটুকু না, তার বাইরে অনেকখানি ছবি থাকে, এবং সেইটা মিলিয়েই আসলে শেষ পর্যন্ত একটা ছবির ভালো হওয়া মন্দ হওয়া সবকিছুই নির্ভর করে। আপনার কাছে ভুবন মাঝির এক্সপিরিয়েন্স জানতে চাই। প্রথমে আমি আসলে ভুবন মাঝি, মানে যদি ওয়ার্ডটাও বলি, প্রথমে আরিফ ভাইকে আসলে ধন্যবাদ দিতে হয়।
উনি নামটা রেখেছে। আমার মনে আছে যে ফার্স্ট যেদিন আমরা একসাথে বসে একসাথে হাসান আরিফ। হাসান আরিফ ভাই সিনেমাটার প্রিমিয়ার হচ্ছিল, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে নামটা কেন দেয়া হয়েছে ভুবন মাঝি, নামটা আমার কাছে একদম নতুন এবং কেন দেয়া হয়েছে। তখন উনি আমাকে বলেছিল দ্য কানেক্টর, যে আসলে মাঝি তো আমাদেরকে এই পার থেকে ও পার পার করে দেয়, সেই জন্য নামটা দেওয়া হচ্ছে। তো ওইটার থেকে একটা ভালো লাগা। আর ভুবন মাঝির এক্সপেরিয়েন্স সম্পর্কে বলতে গেলে আসলে আরিফিন ভাইকে মানে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ উনি আমাদেরকে একটা ফ্যামিলির মতো করে বানিয়ে রেখেছে। মানে এভরিওয়ান, মানে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট একদম আমরা, আমার মনে আছে যে আর্ট ডিপার্টমেন্টে কারা ছিল, প্রোডাকশনে কারা ছিল, স্টিল নাও প্রোডাকশনের যে ছেলেগুলো ছিল তাদের সাথেও আমাদের কানেকশন তৈরি হয়েছে। সো ভুবন মাঝি এমন একটা সিনেমা যে সবাইকে একসাথে কানেক্ট করে রাখে। সো আমরা মনে করি যে ভুবন মাঝি দিয়ে আসলে দর্শক একইভাবে কানেক্ট হবে অ্যাকচুয়ালি। এটা তো অবশ্যই বোঝা যায় যে প্রথম ক্ষেত্রটাই ছিল টিমটা, টিমটা। সেটা যখন কানেক্ট করতে পেরেছে, তখন যখন এটার ওয়ার্ল্ডটা আরো বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। দর্শক, বাংলাদেশের দর্শক, সারা বিশ্বের দর্শক, সেটা হয়তো প্রথম দফা যেই সাফল্য সেটা পরবর্তীতে অনুমোদিত হবে হ্যাঁ। একই রকমের, সেটা আমরাও প্রত্যাশা করি। আগামীকালকে দর্শকরা যাবেন এবং আপনাদের সঙ্গে একটা সংযোগ বোধ করবেন। পরমব্রত, আপনার কাছে আসি। প্রথমেই যে বাংলাদেশ, আপনার এটি দ্বিতীয় ছবি আমি যদি ভুল না করি, কিন্তু মুক্তিযুদ্ধের পটভূমিতে অভিনয় করার প্রস্তাব পাওয়া যে কোনো ক্ষেত্রে এটা আমাদের জন্য যেমন একটা খুব ভিন্ন রকমের ইমোশন কাজ করে। পশ্চিমবাংলাও মুক্তিযুদ্ধের একটা অংশ এবং সরাসরি বলা যায় আমরা ঠিক সেইভাবে একটা রাজনৈতিক বিভেদ তৈরি করি, কিন্তু মানুষগুলির মধ্যে কিন্তু কোনো বিভেদ তখন ছিল না, একই যুদ্ধের মধ্যেই তারা ছিল। তো তারপরও এটি এটি আসলে তখন আপনার কেমন লেগেছিল এবং সেটা নিয়ে প্রস্তুতিটা কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এই প্রসঙ্গটা উত্থাপন করলেন বলে আর কি। কেননা আমি যতবারই যে সাক্ষাৎকারে আমাকে নিজেকে অলমোস্ট আগে শুরু করতে হয়েছে এই প্রসঙ্গটা আর কি। আপনাকে ধন্যবাদ জানাই এই প্রসঙ্গটা নিজে থেকে উত্থাপন করার জন্য, মেনশন করার জন্য। আমি যে সময়টায় বড় হয়েছি 80-90-এর দশকে, এবং আমার বাবা মা আমাকে যে পরিবেশের মধ্যে বড় করেছেন, আমার পরিবার আমাকে যে পরিবেশের মধ্যে রেখেছে, তার থেকে আমি কিন্তু কিশোর বয়স থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মানে যথেষ্ট সচেতন ছিলাম আর কি। সেটা যেহেতু আমার পরিবার মূলত পূর্ব বাংলার, সেই কারণেই হয়তো, এবং কলকাতার যোগাযোগ মুক্তিযুদ্ধের সঙ্গে বা পশ্চিমবাংলার যোগাযোগ মুক্তিযুদ্ধের সঙ্গে, সেই বিষয়তেও আমাকে যথেষ্ট সচেতন করেছেন আমার আমার বাবা মা আর কি। তার ফলে আমার কাছে মুক্তিযুদ্ধ এক তো হচ্ছে নতুন কিছু নয়, নতুন কিছু তো নয়ই, দ্বিতীয় কথা হচ্ছে এটা একজন বাঙালি হিসেবে এটা আমারও গর্ব। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যদিও আমি পশ্চিম বাংলার বাঙালি, বাট তা সত্ত্বেও মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমার কাছেও গর্বের, এটা গর্বের অধ্যায় ভীষণভাবে আর কি। তো সেইটার কারণে প্রথম যখন শুনি আরেফিনের কাছে যে আরেফিন যে ছবিটা করতে চাইছে, যাতে চাইছে আমি সেখানে অভিনয় করি, সেই ছবিটার প্রেক্ষাপটটা স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তো তাতে না সেটা শুনে তৎক্ষণাৎ একটা মানে 50% সায় সেখানে চলে গেছিল আর কি। ছবিটা করব সেটা 50% অলরেডি তখন হ্যাঁ বলে দিয়েছিলাম আর কি। তারপর যখন পড়লাম এবং দেখলাম যে আপনি যেটা দিয়ে শুরু করলেন কথা বলা, যে মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপট করে আসলে একজন সাধারণ, অত্যন্ত সাধারণ মানুষের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে দর্শন, তাকে আমরা আজ কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, সেইটার একটা অন্বেষণ আছে কোথাও ছবিটার মধ্যে। তখন মনে হলো ওটা 50% 100% হয়ে গেল আর কি, কমপ্লিটলি। এবং তারপরে নিশ্চয়ই কাজ করতে গিয়ে নতুন কোনো অভিজ্ঞতা এলো, মুক্তিযুদ্ধকে আবার নতুন ভাবে চেনা। 100 বার নিঃসন্দেহে। যে রিসার্চটা আরেফিন আমাকে করে দিয়েছিল, সেই রিসার্চটা ভীষণভাবে সাহায্য করেছে। তাছাড়া স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে। আমরা কুষ্টিয়া, শিলাইদহ, কুমারখালীতে 1 মাসেরও বেশি সময় ছিলাম। আমি সে অর্থে বলতে গেলে গ্রামীণ বাংলাদেশ কখনো দেখিনি। আমি ঢাকা খুবই চেনা আমার, আমি হয়তো বেড়াতে গেছি কক্সবাজার, কিন্তু সিলেট গেছি একবার 3-4 দিনের জন্য, কিন্তু অতদিন থাকা ওরম একটা পরিবেশে, যেখানে হাত বাড়ালেই মীর মুশাররফ হোসেনের ভিটে, যেখানে হাত বাড়ালেই লালন শাহের আখড়া, যেখানে হাত বাড়ালেই কাঙাল হরিনাথের ভিটে, যেখানে ছিলাম সেটা রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশ সংলগ্ন একটি জায়গা। তো একটা না পরিবেশ সৃষ্টি হয়, মানে
ওই পরিবেশে গিয়ে নিজের ভিতরেও এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়। তো সেইটা ভীষণভাবে সাহায্য করেছে বলে আমার মনে হয় আমাদের সকলকে একটা দল, সংঘবদ্ধভাবে একটা দল হিসেবে কাজ করার ক্ষেত্রে। অবশ্যই আমার মনে হয় যে যে সংস্কৃতির প্রেক্ষাপটটার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যে জায়গাগুলি বললেন, যে মানুষগুলি তারা আসলে আমাদের সংস্কৃতিটা এখনকার এই জায়গাটায় আসার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা 100 পালন করেছে। ফলে সেইগুলি আমার মনে হয় যে চরিত্রটিকে তৈরি করার জন্য অনেক ভালো প্রভাব ফেলেছে, আমরা সেটা দেখতেই পাবো। মাজনুন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুরো প্রক্রিয়াটির মধ্যে কিভাবে আপনি সংশ্লিষ্ট হলেন, এবং এইখানে আসলে ভুবন মাঝির আপনি কিভাবে ছবিটিকে দেখছেন একদম, কারণ আপনারা ইতিমধ্যে দর্শক হিসেবেও ছবিটিকে দেখেছেন, সেই জায়গাটায় আমরা একটু স্বাদ নিতে চাই। ওকে, থ্যাংক ইউ। পরমদা যেটা বলছিলেন সেই রেফারেন্স থেকে আসি, যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শকে আজ অবধি পৌঁছে দেবার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার জায়গাটায় সত্যি কথা বলতে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, যে আদর্শ নিয়ে যুদ্ধটা হয়েছে, এতদিনে বাংলাদেশে সেই আদর্শটিই তো বাস্তবায়ন হবার কথা ছিল, সেটা হয়নি কতিপয় বিপদগামী গোষ্ঠী অথবা কিছু মানুষের জন্য। এই যে না হওয়ার সংস্কৃতি চলেছে, ভুবন মাঝি সেই জায়গাটায় নক করতে চাচ্ছে যে আদর্শটা পৌঁছে দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এই যুদ্ধটা এখনো চলমান, এটাই ভুবন মাঝি। এবং এই যুদ্ধটা চলমান, আদর্শটা যাতে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য যে প্রত্যেকেরই নিজস্ব অবস্থান থেকে একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই ব্যাপারগুলি আমরা বারবারই বলছি, এবং সেই যুদ্ধটা কিন্তু নিরন্তর চলছে আমাদের দেশে। Right. কারণ এটি শুধুমাত্র অর্থনীতি, এটি শুধুমাত্র রাজনীতি না, এটা সবচেয়ে বড় যে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আসলে সংস্কৃতির মধ্য দিয়ে বড় হওয়া একটা জাতি এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করা, সেই জায়গাটায় আমরা বারবার হোঁচট খাচ্ছি। আমার মনে হয় যে রাজনীতি, অর্থনীতি অন্য জায়গাগুলির চাইতে এই জায়গাটায় অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন, কারণ আসলে ওখানটাই আমাদের শেকড় জাতি হিসেবে। খুব দরকার, এবং সে কারণেই ভুবন মাঝি একটা বড় ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি। এর একটি প্রমাণ আমি আপনাকে বলি। আমরা ভুবন মাঝির ক্যাম্পেইনের জন্য আমার পতাকা আমার বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন করেছিলাম। সেখানে আমাদের জিজ্ঞাসাটা ছিল যে আপনি কখন এই লাল সবুজের পতাকাটি আপনার মনে করলেন এবং এই বাংলাদেশকে আপনার মনে করলেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই আমাদের ভুবন মাঝির থেকে করা হয়েছে, যাতে আপনি ভাবেন যে এই বাংলাদেশটি কোন দিন আমার হলো এবং জাতীয় পতাকাটি কোন দিন আমার হলো। এই যে চলমান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করবার জন্য যে সংস্কৃতি, এই নক করা আপনাকে অথবা অডিয়েন্সকে, এটা দরকার। হ্যাঁ, আসলে একটু বলতে পারি? জি। আসলে এই যে ক্যাম্পেইনটার কথা বললো, আমার পতাকা আমার বাংলাদেশ, এটা কিন্তু আমাদের মূল চরিত্র যে নহির, অর্থাৎ পরমব্রত যে চরিত্রটি করেছে, তার একটা ডায়লগ, যে সে বলছে যে এই প্রথম মনে হলো এই পতাকা আমার, এই দেশটি আমার। এই যে তার যে উপলব্ধি 70-এর বা 71-এর সময়, তার এই উপলব্ধিটাই আমরা 2016-তে এসে এখনকার তরুণদেরকে দিতে চেয়েছি। এবং আমরা খুব আনন্দের সাথে বলতে চাই যে আমরা শুধু দেশে না, দেশের বাইরে থেকেও বাংলাদেশের তরুণীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, এবং আপনারা তা দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। সো ভুবন মাঝির যে সংস্কৃতির কথা যেটা বললেন, আসলে ব্যাপারটাই তাই, যে একজন ব্যক্তি মানুষের আভ্যন্তরীণ এবং বাইরের প্রেক্ষাপটের মাঝখানে যে লড়াইটা চলতে থাকে, তার বিশ্বাস, তার চেতনার যে ভিতরের জায়গা, কিন্তু বাইরের পরিস্থিতির যে লড়াইটা চলতে থাকে, এই মেনে নেওয়া না মেনে নেওয়ার মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সে কিভাবে নিজেকে শেষ পর্যন্ত জয়ী করে তুলতে পারে, সেই লড়াইটাই হচ্ছে ভুবন মাঝি লড়ে যায় শেষ পর্যন্ত। আপনারা সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার ফিরে আসছি, এবং এই লড়াইটার কথাই আমরা আরেকটু জানতে চাইব, কারণ যদি ব্যক্তিগত লড়াই কিন্তু সামষ্টিক লড়াই হয়ে ওঠে যদি সত্যি সবাই একসঙ্গে নিজ নিজ জায়গা থেকে লড়াইটা করতে পারে, সেই জায়গাটা আমরা কতটুকু পারছি, এবং সেক্ষেত্রে ভুবন মাঝি কতটুকু আমাদেরকে বলা যায় যে ওই পার করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ফিরে এসে আপনাদের সঙ্গে আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরিফিন, আপনার কাছে যেটি সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছিল সেটি অবশ্য ঠিক আছে, আমরা আবার ফিরে আসব, কিন্তু যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যখন আপনি
এই গল্পটি বেছে নিলে এবং গল্পগুলিতে চরিত্রগুলোর একরকম অবয়ব তৈরি করছিলেন, তখন অপর্ণা, পরমব্রত তাদেরকেই কি কারণে বেছে নিলেন, কি চিন্তা ছিল মাথার মধ্যে? আসলে এই গল্পটা তো আসলে সত্য ঘটনার উপরে, মানে একজন মুক্তিযোদ্ধা, তার নাম মতিউর রহমান, তার চরিত্রটাই মূলত নহির নামে পরমব্রত অ্যাক্ট করেছে। তো গল্পটার যে মূল চরিত্র মানে নহির, তার যে অবয়ব বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তার যে নীরবতা, তার যে শান্ত শিষ্ট ভাব, হ্যাঁ, এবং শান্ত থেকে একটা পর্যায়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠা, এই সব কিছুই না আমার স্ক্রিপ্ট রাইটিং এর সময় এবং ওই সময়কার যে চলচ্চিত্রগুলো আমি প্যারালালি দেখছিলাম সব মিলে, বাংলাদেশ, ইন্ডিয়া সব মিলে, আমি যে মানে চরিত্র খোঁজার জন্য, তো কেন জানি মাঝখানে অপুর পাঁচালী আমার চোখে তখন স্ট্রাইক করে গেল, বুঝছো? মানে এক্স্যাক্টলি তোমার গেটার সবকিছু মিলে, হ্যাঁ, এটা বড় একটা ফ্যাক্টর কাজ করছে। কৌশিক গঙ্গোপাধ্যায়কে হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, একদম, হ্যাঁ। মানে ওই যে তোমার ব্যাগ নিয়ে চশমা পরে ওরকম একটা শান্ত থাকা, ভ্যানে করে ঘোরা, আমি একদম দেখি নহিত তো এটাই করবে, এক্স্যাক্টলি নহিত তো আসলে ওরকমই ঘুরবে, ওরকমই থাকবে, এরকম গ্রামের চরিত্রে। তো আমার মনে হলো যে এরকম এই ক্যারেক্টারটা হচ্ছে বেস্ট করতে পারে পরম। হ্যাঁ, সেটা একটা। আর ফরিদার ব্যাপারটা ছিল যে ফরিদা খুব স্ট্রং এবং সে মানে অপর্ণার হ্যাঁ, আমি অপর্ণার চরিত্রের কথা নাম বলছি, সরি, হ্যাঁ, ফরিদা। সরি, ওকে প্রায় আমি ফরিদা বলে ফেলি, হ্যাঁ। মানে গত 1 বছর ধরেই ডাকছে আর কি হ্যাঁ, ফরিদা নামে। তো অপর্ণার যে ক্যারেক্টারটা সেটা ছিল ফরিদা, and, সে খুব স্ট্রং, ডমিনেন্ট, এন্ড সে পলিটিক্যাল ভিশনে অ্যাওয়ার, এবং সে আরেকটু চেষ্টা করে যে তার পার্শ্ববর্তী ক্যারেক্টারগুলোকে ডমিনেন্ট করা, তার মতো করে প্রভাবিত করার। সেইটা আমি ওর অন্যান্য এবং আমি আমি যেটা খুব খোলামেলা বলি, আমি সকল ক্যারেক্টারকেই খুঁজে পেয়েছি চলচ্চিত্র থেকে। তো অপর্ণা যে লাস্ট 2-1টা সিনেমা, মেঘমাল্লার এবং সুতোপার ঠিকানা, আমাকে খুব প্রভাবিত করেছে। তো সেইগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। স্পেশালি সুতোপার ঠিকানাতে ওর যে রোলটা ছিল, সেখানে পুরো ক্যারেক্টারটা একাই সিনেমাটা টেনে নিয়ে যাচ্ছে এবং ডমিনেন্ট করছে, এবং একটা পর্যায়ে যখন মায়ের কাছ থেকে সন্তান আলাদা হচ্ছে, না তুমি তোমার যে ইয়েটা, তো ওই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে ওকে, শি ক্যান টেক দ্য রিয়েল রোল অফ দিস ফরিদা, হ্যাঁ। তখন আমার মনে হচ্ছে অপর্ণা এই জায়গাটা ভালো করতে পারবে। ফরিদা, অপর্ণা, এই যে 70-এর দশকের একদম শেষের দিকে আমরা যতটুকু দেখি, সেই সময়ের যদি ছবিগুলি দেখি, যারা মিছিলে যাচ্ছে, যেই নারীরা মিছিলে যাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের একটা ইমপ্রেশন পাওয়া যায়। সেই ইমপ্রেশনটা এখনকার সময় ওই একই বয়সের মানুষ, বা সেটা অবশ্যই সময় পার হয়ে গেছে, পাওয়া যাবে না, কিন্তু ফরিদা চরিত্র করতে গিয়ে সেই জিনিসগুলি কিভাবে এসেছে? কারণ আমাদের কিন্তু এখানে অনেকগুলি জিনিস পরিবর্তন হয়েছে। ওই সময়ের নারীরা অনেক ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী ছিল, তাদের চিন্তা ভাবনা যতটুকু দেখা যায়, সেই ক্ষেত্রে আমি নারী পুরুষ দুই অর্থেই বলছি যে যারা সেই সময়ে এই আন্দোলনগুলি করেছে, কোনো ধরনের মনে হয়, মানে এটা তো আমার একদম ধারণা থেকেই বলছি যে ওই চরিত্রটি গিয়ে করতে গিয়ে মনে হয়েছে যে না, আমরা কোন জায়গায় আছি, একটা নিজেকে প্রশ্ন করা যে 70-71 একটা মানুষ যেটা করতে পারছে, আমরা একটা স্বাধীন দেশের মধ্যে ওই অতটুকু স্বাধীনভাবে অতটুকু মানে করতে পারছি কিনা, কি ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন? অ্যাকচুয়ালি আমি যদি ফার্স্টে বলি, 70-এর যেটা কথা বলছি, আমি আমার মাকে দেখেছি, আমার দিদাদেরকে দেখেছি। হ্যাঁ, আমার দিদাও জব করতো, আমার মাও জব করতো। সো মার কাছ থেকে শুনেছি আসলে মা কতটুকু স্ট্রাগল করেছে, ওটা একটা বিষয় ছিল। আর আমি যেটা ক্যারেক্টারটা করার সময় আমার যেটা ফিল হয়েছে, মেয়েটা অনেক স্ট্রং। আরিফিন ভাই অনেক বেশি আমাকে ইয়ে করেছে, আমি পুল আপ করেছে ওই ক্যারেক্টারটা করার সময়। যে আমি সবসময় বারবার খালি বলতাম যে 70s-এ কি হয়, মানে 70s-এর মেয়েরা আসলে কিভাবে কথাটা ডেলিভারিটা আমি কিভাবে দেব। কিছু মানে খুব অল্প অল্প ডেলিভারি ছিল, কিন্তু ওগুলো বারবার আমি বলছিলাম যে ডেলিভারিটা কিভাবে দেবো, আমাকে একটু বলে দেন। সো আরিফিন ভাই হেল্প করেছে। আরেকটা যেটা বিষয়, যে আপনি যেটা বলছেন, এখন এসে আমরা অনেক সময় হয় যে আমরা প্রপার কস্টিউম পরা নিয়ে বলেন অথবা নাটক নিয়ে বলেন, যে স্ট্রাগলটা করে যাচ্ছি, এই স্ট্রাগলটা হয়তোবা আমরা করছি, আমাদের পরে ফিউচার জেনারেশন এসে সেই সুফলটা ভোগ করবে। কালকে নূর ভাই একটা কথা বলছিল, আমার এর আগের দিনও বলেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা। সেটা হচ্ছে যে 47 থেকে 70 পর্যন্ত যে স্ট্রাগলটার মাধ্যমে গেছে আসলে মানুষজন, ওই স্ট্রাগলটাই কিন্তু এখন আমরা করছি।
হ্যাঁ আমরা হয়তো বা স্ট্রাগলটা করে দিয়ে যাচ্ছি, পরবর্তীতে সুফলটা এসে ভোগ করবে হয়তো বা আমার ফিউচার জেনারেশন অথবা নতুন প্রজন্ম। সো আমরা স্ট্রাগল করছি, বাট আমার মনে হয় না যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম, আমি খুব বেশি ওইসব দ্বন্দ্বের মধ্যে পড়ি আর কি। সো আমার জন্য অত বেশি টাফ হয়নি ক্যারেক্টারটা প্লে করা। আমি যদি আমার মাকে ফলো করি অথবা আমার এবং দাদিকে follow করি, অনেকগুলি উপাদান আপনি পরিবার থেকেই পেয়েছেন, পেয়েছি ফলে একদম। সেটা অবশ্যই আপনার জন্য ভালো হয়েছে। এই ক্যারেক্টারটা করতে গিয়ে পরবর্তীতে কি মনে হয়েছে যখন এটা আপনি স্ক্রিনে দেখছেন, তখন কি মনে হয় যে ফরিদা কেমন লাগে আপনার কাছে? ফরিদাকে বাস্তবে আসলে আমি দেখিনি, কিন্তু ফরিদা কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, তো আমি বাস্তবে দেখিনি, কিন্তু আমার কাছে মনে হয় কি যে 70s-এ উনি যুদ্ধের সাথে জড়িত ছিল ওতপ্রোতভাবে। আমার যদি এখন মনে হয় যে আমার যদি এখন যুদ্ধ হতো না, আমি হয়তোবা ওই ওই সেম মানে অবস্থান করতাম। কারণ আমি যদি আমার লাভার থাকতো, অথবা আমি একইভাবেই বলতাম হয়তোবা তাকে যুদ্ধে যাওয়ার কথা, অথবা আমি হয়তোবা নিজে যুদ্ধে যেতাম এখনের সিচুয়েশন যদি বলতে হয়। অবশ্যই যুদ্ধে তো আমরা আছি, আমরা জানি যে অন্য যুদ্ধ, অন্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু যুদ্ধ থামার নয়। পরমব্রত, এই কাজটি করতে গিয়ে আপনি নানান ধরনের চরিত্রই করেছেন। কোনো চরিত্র হয়তো মানে অনেক আগে থেকেই যেহেতু কাজ করছেন, আপনার বয়সের তুলনায় বলা যায় যে দীর্ঘ চলচ্চিত্র জীবন, তো সেক্ষেত্রে এই ভুবন মাঝির চরিত্রটিকে আপনি আলাদাভাবে কিভাবে দেখছেন, বা এটি কেন খুব বেশি ডিস্টিংক্ট, অথবা আর অন্য 10টা চরিত্রের সঙ্গে একই রকম, কি মনে হয়? আপনি যদি ভুবন মাঝিকে নাম্বার দেন 10-এ, কত দিবেন? মানে ছবি বোঝাবেন হিসেবে? না, শুধু চরিত্রটিকে। অনেকটা নম্বর দেবো। তার কারণটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি বলছি না 7 না 8 না 9, কিন্তু আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেরকম ও যেটা বলছিল, অপর্ণা যেটা বলছিল যে 70 দশকের মহিলারা, বা আপনি একটু আগে যেটা বলছিলেন যে মহিলারা, পুরুষরা, তাদের অবস্থানটা কিরকম ছিল, তাদের পরিস্থিতি কিরকম ছিল। তো পশ্চিমবাংলার বাঙালির কাছে আমার মনে হয় ওই সময়ের রেফারেন্স টানতে গেলে, যদি আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা পাশাপাশি রেফারেন্স পশ্চিমবাংলায় টানি, সেটা হবে হচ্ছে 70 দশকের বামপন্থী আন্দোলন পশ্চিমবাংলায়। সেটা অতি বাম আন্দোলন এবং বামপন্থী আন্দোলন দুটোই আর কি। তো আমি রাজনীতির বাম ডান কারা ঠিক কারা ভুলে যাচ্ছি না, কিন্তু ওই সময় না যে নারী পুরুষেরা ওই আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের একটা নিজস্ব দর্শন ছিল, একটা রাজনৈতিক জমি ছিল, যে জমির উপর তারা দাঁড়িয়ে তারা জীবনটাকে সাজানোর কথা ভাবতেন, যেখানে হয়তো প্রাচুর্য ছিল না, কিন্তু কিছু কিছু আদর্শ ছিল ভীষণভাবে আর কি। সেটা হয়তো পরে ঠিক প্রমাণিত হয়েছে না ভুল প্রমাণিত, সেটা অন্য কথা, কিন্তু তাদের যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটাও কিন্তু নারী পুরুষের সম্পর্কের মধ্যে একটা খুব বড় ভালোবাসা তৈরি করার কি বলবো গাঁথনি হিসেবে কাজ করতো কোথাও আর কি, যেটা আমি আমার বাবা মার মধ্যে দেখেছি, আমি বাবা মার অগ্রবর্ষের ছবিতে দেখেছি, তাদের মুখে শোনা পাড়ার প্রতিবেশীদের গল্পের মধ্যে থেকে শুনেছি, আরবান লেজেন্ড বলে না, সেগুলোর মধ্যে থেকে শুনেছি। তো আমি যখন প্রথম শুনলাম ভুবন মাঝির, মানে পড়লাম, আমার প্রথম মনে হয়েছিল হচ্ছে আমার করা নিয়ারেস্ট প্যারালাল হবে হচ্ছে এই ছবির ক্ষেত্রে আমার খুব ক্যারিয়ারের শুরুর দিকে করা একটি ছবি কালবেলা, সমরেশ মজুমদারের লেখা একটু বিখ্যাত উপন্যাস, সেখানে অনিমেষ আর মাধবীলতা, আমার কোথাও আমি নহিরার ফরিদাকে কোথাও একটা অনিমেষ আর মাধবীলতার মতো করে দেখতে পেয়েছিলাম, একটা যে একটা সংগ্রামের প্রেক্ষাপট, একটা সংকটের প্রেক্ষাপট, সেইখানে দুজন মানুষের প্রেমের গাঁথুনিটা বা প্রেমের ইটের ওপর সিমেন্টটার কাজ করছে হচ্ছে তাদের আদর্শটা অ্যাকচুয়ালি। তো সেই জন্য এটা অনেকটা আলাদা আমার অন্য সবকিছু করার থেকে। এবং এই আদর্শের জায়গাটা মানে বলা যায় শুধু রাজনৈতিক আদর্শের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, একটা মুক্তির আকাঙ্ক্ষা আছে, সবাইকে নিয়ে আলাদা করার একটা একটা মানে অন্য ধরনের অনেকগুলি বিষয় ওই সময়ে ছিল, যেইটা হয়তো আমার বারবারই মনে হয় যে মানে রিইনস্টিট করাটা খুব জরুরি, ভীষণভাবে জরুরি সেটা। সেইটার জন্য কিন্তু এই ধরনের ছবিগুলি আমার মনে হয় যে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় ততই আমাদের ঠিক জন্য এই কারণে আমার মনে হয় যে আমি একটু আগে বলছিলাম বা বাকিরাও বলছিলেন যে মুক্তিযুদ্ধ তো আসলে কয়েকটা মাসের যুদ্ধ নয়, ওটা একটা মুক্তিযুদ্ধ একটি আদর্শ, একটি দর্শন, এবং সেই দর্শনটির প্রয়োজন বা রেলিভেন্স বা গুরুত্ব আমরা বোধহয় আজকের দুনিয়ায়
আরো প্রত্যেক মুহূর্তে অনেক বেশি বেশি করে বুঝছি। সেটা বাংলাদেশেও বুঝছি, সেটা ভারতবর্ষেও বুঝছি, সেটা পাকিস্তানেও বুঝছি, সেটা আমেরিকাতেও বুঝছি, মধ্যপ্রাচ্যে বুঝছি। সেটা মধ্যপ্রাচ্যে বুঝছি, সেটা ইউরোপেও বুঝছি। Exactly, তো আজকের দুনিয়ার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হয় মুক্তিযুদ্ধের আদর্শ এবং দর্শনটা ক্রমেই আরো বেশি রেলিভেন্ট এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। মাজরুন, একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো যে মুক্তিযুদ্ধের এই যে রেলেভেন্সটা, এইটা আমাদের নানান জায়গায় কিন্তু নতুন করে এটা আরো বেশি শক্তিশালী করতে হচ্ছে নানান মাধ্যমে, চলচ্চিত্রে, নাটকে, গল্পে, উপন্যাসে, সব জায়গায়। এবং অনেক ক্ষেত্রেই মানুষের কাছে এরকম বলা হয় যে এত কেন মুক্তিযুদ্ধ নিয়ে, এই জায়গাটাই কিন্তু এক ধরনের বলা যায় যে উদাসীনতা আছে আমাদের মধ্যে, তা না হলে কেউই এই কথাটা বলতো না। সেইগুলি নিয়ে আপনার সঙ্গে একটু জানতে চাই যে আসলেই মুক্তিযুদ্ধটা নিয়ে আমাদের মানে সিরিয়াসনেসটা আরো একটু কি করা দরকার, বা শানিত করার ক্ষেত্রে কি আপনারা কাজ করতে গিয়ে কি মনে হয়েছে? কারণ সবসময় একটা মুক্তিযুদ্ধের কাজের মধ্যে, একটা মুক্তিযুদ্ধের কবিতা পড়লে, গল্প পড়লে পরে একটা নতুন কিছু কিন্তু মাথার মধ্যে কাজ করে। ফলে আপনার একটা লম্বা সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, এই জন্যই অভিজ্ঞতাটা জানতে চাই। তো বিরতির পরে আপনার কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে মাজনুন, যেটি জানতে চাচ্ছিলাম যে এই পুরো মুক্তিযুদ্ধ নিয়ে একটু নতুনভাবে ভাবা আর কাজ করতে গিয়ে আবার যে নতুন করে ভাবনাগুলি আসে। আমার কাছে এই সময়ে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ যেটা আমি ফেস করছি, আমি যে মুক্তিযুদ্ধটা করছি, প্রথমত শিক্ষার যে দুর্দিন আমাদের, এটা আমার একটা মনে হয়। আদর্শগত দন্যতায় ভুগছি আমরা। আমাদের দেশ নিয়ে আমাদের ভাবনার জায়গায় অনেক দন্যতা আছে। অর্থনীতি, রাজনীতি, সেগুলো তো আছেই। তো ৭১ মুক্তিযুদ্ধ ছিল যে জায়গাটা, জাস্ট প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়েছে। ওই যুদ্ধটা আমরা এরকম করে করছি এখনকার সময়ে। আমি যদি একটু উদাহরণ সহ বলতে চাই, আমি অভিনেতা, আমার পেশা অভিনয় করা। আমি অভিনয় করতে এসে আমার ভাষার সংকটে পড়ছি। আমার সন্তান টেলিভিশনটি দেখতে গিয়ে ভাষাজনিত একটা সংকটে পড়ছে। আমি মনে করি এখান থেকে উত্তরণের পথ, এটা আমার মুক্তিযুদ্ধ। অবশ্যই। এবং এখানে একটু বলে রাখি, যে যেটা বলছিলেন যে দুটো সময়ের যদি পার্থক্য করেন, ওই সময়ের মানুষের পোশাক একরকম ছিল। আপনি যদি ছবিগুলি দেখেন, যারা ঢাকা শহরে এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হতো বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তাদের ভাষা প্রত্যেকেরই মান ভাষা ছিল, খুব দু একটা ব্যতিক্রম ছাড়া। এখন কিন্তু আমরা সেরকম এখন ব্যতিক্রমের পরিমাণ বেশি, দু একটা পাওয়া যাবে মান না, সম্পন্ন। ঠিক আছে, কিন্তু সেটা দোষের আমি বলতে চাই না। কারণ হচ্ছে যে আমাদের যে বিশ্বায়নের যে দৃষ্টিভঙ্গিটা যেটা হয়েছে গত ৩০-৪০ বছরে, এটা তো ভালো দিকগুলো আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে চাই না। তাই না? ভালো দিক তো অবশ্যই আছে। তো কিন্তু যেটা আমি বলতে চাই যে মুক্তি শব্দটার সাথে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি আছে। যে কারণে ধরেন আমাদের জাতির পিতার যে শেষ দুটো লাইন, স্বাধীনতার সংগ্রাম, তারপরে মুক্তির সংগ্রাম। তো এই মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামটা কিন্তু ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজটা হচ্ছে মুক্তির সংগ্রাম। এবং এটা উনি, আমার বিশ্বাস, উনি জেনে শুনেই এই মানে কবিতাটা উনি বলছেন যে স্বাধীনতা হয়ে গেলে তারপর কিন্তু মুক্তির লড়াইটা লড়তে হচ্ছে তোমাদেরকে। কারণ এই মুক্তিটা কিন্তু শুধুমাত্র ভৌগোলিক মুক্তি বা অর্থনৈতিক বা রাজনৈতিক মুক্তি না। যেই মুক্তিটা নহির লড়েছে 1970 সালে বা 71 সালে ভুবন মাঝিতে, এবং যেই মুক্তির লড়াইটা আমরা 2013-তে দেখবো যে সোহেল নামে আরেকটি চরিত্র লড়ছে, এবং নহির এবং সোহেলের যে কানেকশনটা আমরা পুরো ভুবন মাঝির মাঝখানে দেখতে পারবো, এই লড়াইটা আমাদের কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা অবশ্যই তার নিজের ভিতরের মুক্তির লড়াই। তা তো অবশ্যই, কারণ প্রথমে তো আপনার পুরো এনভায়রনমেন্ট, সমাজ, রাজনীতি, এগুলি থেকে মুক্তি, তারপরে কিন্তু শেষ পর্যন্ত মানুষ নিজের থেকে মুক্তিটা চায়, যেটা হচ্ছে স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা, নিজের স্বাধীনতা। হ্যাঁ, নিজের স্বাধীনতা। তখন কিন্তু যেটা ব্যক্তি থেকে শুরু হয়, সেটা কিন্তু সমগ্রতে গিয়ে আবার ব্যক্তিতে ফিরে আসে, তাহলে চক্রটা পূরণ হয়। আমরা সেই জায়গাটায় হয়তো অনেক কাজ করার বাকি আছে। আপনি নিজে যদি নিজেকে স্বাধীন না মনে করেন, নিজের স্বাধীনতাকে উপভোগী না করেন, আপনি কিন্তু আশেপাশে কাউকে আপনি নিজেও স্বাধীনতা দিতে দেবেন না। মানে আপনার পেশাগত মানে জীবনে আপনার মানে কলিগকে হোক কিংবা আপনার যে কাউকে, আপনার পাশে কাউকে কিন্তু আপনি কথায় বা আচরণের স্বাধীনতা দেবেন না, তাই না? কারণ আপনি নিজের স্বাধীনতাই উপভোগ করছেন না। তো এই ব্যক্তি জীবনের স্বাধীনতা প্রাপ্তিটাও কিন্তু একটা লড়াই।
এবং এবং সেগুলি নিয়েই আসলে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমরা আমি কিন্তু আমি একটু ছোট্ট জি, একটি প্লাস করতে চাই। মুক্তিযুদ্ধটাকে একটা শুধুমাত্র সামরিক যুদ্ধ হিসেবে দেখলে না, আমরা একদম এটাকে তাই বলার একদম চেষ্টা করছি, একদম, অসামগ্রিক একদম। ভাবে দেখতে চাই। যেমন আমার কাছে এখন ফিল হয় এই সময়ে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক, আমি কেন্দ্রিক, সমষ্টিগত না। এই যে আমি থেকে আমিত্বতে যে আমরা পরিণত হয়েছি, এটা আমাদের যুদ্ধের বিপরীত জায়গা। আমরা হতে হবে, এই আমরায় পরিণত হওয়ার জন্য আমাদের ভুবন মাঝি দেশকে অথবা সোসাইটিকে অথবা আমার চারপাশকে আমাদের করে ভাবনার যে জায়গাটা, সেটার অনেক ঘাটতি আমি এবং পরিলক্ষিত করি। অবশ্যই সেখানে নিশ্চয়ই ভুবন মাঝি খুব ভালো ভূমিকা পালন করবে। অপর্ণা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, একটু অন্য বিষয়ে, যে ভুবন মাঝির গানগুলি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, বেশ কয়েকটা টিজারও এসেছে। এগুলির ব্যাপারে, মানে এগুলি যখন দেখেছে আপনার পরিচিত জনরা বা আপনার যারা দর্শক আছেন, তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন? একটা গানের ব্যাপারে আসলে প্রথমেই বলি, আমি তোমারই 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 নাম গাই। এই গানটা কালিকা দা যখন প্রথম আমরা Shooting চলাকালীন শুটিং এ যাচ্ছিলাম কুষ্টিয়ার পথে, প্রথম পাঠালো। তো হয় কি, আমি আমি স্পেশালি গান অনেক বেশি পছন্দ করি। আমি সেটা গান একদম স্ক্র্যাচ একটা ভার্সন মনে আছে, একদম একটা একদম কাঁচা, খুবই কাঁচা, খুবই কাঁচা কাঁচা অবস্থা। একটা ভার্সন পাঠিয়েছিল ভাইয়াকে। তো আমরা গাড়িতে যাচ্ছিলাম যখন গানটা পাঠালো হোয়াটসঅ্যাপে, আমাকে ভাইয়া ছেড়ে শোনাচ্ছিল। প্রথম শোনানোর সময়ই আমার মানে মনে গেঁথে গেছে। তা আমি না আমার তখন থেকেই ধারণা, আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া এই গানটা ক্লিক করবে সামহাও। এবং যতজন এই গানটা একবার শুনেছে তারা আর মন থেকে বার করতে পারেনি আর কি। এরপরে তো বাদ বাকিগুলো বেরোলো, না, interesting, বোতলে হ্যাঁ, পুড়েছি কান্না এবং দাদার গানটা অনেক বেশি ফেমাস, কিছুক্ষণ আগেও গেছে আমাদের সামনে, খুব ভালো গায়। তো আমরা সবাই আসলে গানের মানুষ। এক্ষেত্রে মানে গানের বিষয়টা কিভাবে সংশ্লিষ্ট হলেন? আমরা জানি যে ভুবন মাঝিতেই প্রথম প্লেব্যাক করেছেন, সেটি আগে একটি কি ছবিতে থেকে করেছিলাম, inspire? আচ্ছা। অনেক আগে একটি ছবিতে অনুপম রায়ের সুরে, বাট এটা আসলে একটা বাড়তি আবদারের মতো অনেকটা আর কি। হ্যাঁ, এটা ঈদের প্যাকেজ। হ্যাঁ, একদম তুমি বললে তো। এবার আমি এই লাইসেন্সটার জন্য অ্যালাউ করছিলাম। এবার কলকাতায় আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপন চলতো, একটি হোসিয়ারি ব্র্যান্ডের, মানে গেঞ্জি, তার নাম ছিল, ব্র্যান্ডের নাম ছিল নবাব। এবার তার সঙ্গে বিজ্ঞাপনটা আসতে হচ্ছে, নবাব কিনলে আরাম ফ্রি। অনেকটা ওইটার মতো আর কি। হ্যাঁ, কিন্তু না, গান বাজনা মানে আমি যদি সিনেমায় না থাকতাম, যদি সিনেমা না করতাম আর কি, সিনেমার সঙ্গে অভিনয় যদি না করতে, অভিনয় বা সিনেমা শিল্পের সঙ্গে যদি যুক্ত না থাকতাম, তাহলে আমি হয়তো মিউজিক করতাম আর কি। আর কালিকাদার সঙ্গে সেই সূত্রে আমার বহুদিন আগে থেকে আলাপ এবং পরিচয় এবং সখ্য ঘনিষ্ঠতা। ওদের সঙ্গে ওরা যখন দোহার শুরু করছে, সেই সময় থেকে ওদের সঙ্গে সঙ্গে আমি ঘুরতাম, গান সংগ্রহ করতাম ওদের মতো। ওদের কাছ থেকে অনেক গান আমার শেখা নেওয়া ওদের কাছ থেকে। তো কালিকাতা যখন বললো আমাকে যে এই তোকে গানটা গাইতে হবে, এবং আরেফিনের সঙ্গে ততদিনে বন্ধুত্বটা এমন জায়গায় গেছে যে এই দুজনে মিলে একদিক থেকে কালিকাতার প্রায় ধমক, আর অন্যদিক থেকে আরেফিনের অনুরোধ, এই দুটো একসঙ্গে আমি না, এই ব্যাপারটা আমি একটু বলি। আসলে আমরা যে 30টা দিন শিলাইদতে ছিলাম, তো আমাদের সন্ধ্যাটা কাটতো কিন্তু পরমের গিটারে। Exactly. হ্যাঁ, আমি Exactly. বলতে চাচ্ছি। এবং পরম প্রতিদিন আমাদের এটাই ছিল কারণ শিলাইদহ তো একেবারেই, যেটা বলছিল, কুটিবাড়ির পাশে। সন্ধ্যা নেমে আসলে একেবারেই শান্ত, আর কিছু না। আমরা টেলিভিশন নাই, মোবাইলটাও খুব একটা ইউজ করতাম না। খুব ইন্টারেস্টিং, আমাদের ওয়াইফাই ছিল কিন্তু খুব একটা মোবাইল ইউজ করতাম না। এবং সন্ধ্যার পরে আমাদের কুটিবাড়িতে গীতাঞ্জলি যেখানে ছিল, ওখানে আমরা সবাই মিলে যে সময়টা কাটাতাম, সেটা হচ্ছে পরমের গিটারে। পরম লিড করতো এবং সবাই মিলে সবাই আমরা গান গাইতো। গাইতাম। হ্যাঁ, সেটা অবশ্যই খুব মজার এবং অভিজ্ঞতা। ওইখান থেকে আসলে আমাদের ভাবনাটা স্ট্রাইক করেছিল। মানে সত্যি কথা বলতে কি, মানে যে এই গানটা যখন আমরা কাকে দিয়ে গাওয়াবো, তখন আমাদের ইউনিট থেকে সম্ভবত বাসু বা কেউ একজন প্রথম আমাকে রিকোয়েস্ট করে, এটা পরমদাকে দিয়ে গাওয়ালে কেমন হয়। ওই সর্বনাশটা ওই করে। তো তারপরে কালিকা ভাইয়ের সাথে কিন্তু আমি প্রোগ্রামে আসলে দাদাকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। কালকে প্রিমিয়ারে যখন আমরা পুরো সিনেমাটা দেখছিলাম, দাদার গানের পোর্শনটা যখন এসেছিল, সত্যিকার আমার কাছে মনে হয়েছিল যে ভীষণ ভীষণ পারফেক্ট। অবশ্যই আমরা আরেকটা বিরতির সময় হয়ে গেল, পারফেক্ট হবে এখন একটা বিরতিতে চলে যাওয়া। এসে আপনার কাছ থেকে জানবো যে দর্শকদের প্রতি আপনার কি মনে করেন, যে কেন তারা
ছবিটি দেখতে আসবে, নিশ্চয়ই কিছু ইন্সপিরেশন ব্যাপার আছে অথবা আপনার প্রাপ্তি আছে যেগুলি আপনি দর্শকের সঙ্গেও চান যে তারাও ওই প্রাপ্তিগুলি পাক। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশের ছায়া। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাজনুন, আমাদেরকে একটু উদ্দীপ্ত করেন কেন আমরা আগামীকাল ছবি দেখতে যাব? এই কারণে দেখবেন, ভুবন মাঝি একটি ভালোবাসার ছবি, মানুষের সাথে মানুষের ভালোবাসার ছবি, দেশের ভালোবাসার ছবি, নিজের উত্তরণের ছবি এবং ৭১কে ২০১৩-তে কানেক্ট করার ছবি। এখনকার যে প্রজন্ম তারা এই ছবিটি দেখবে, দেখে তারা দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবে, দেশকে ভালোবাসবে। আর আমি অভিনেতা হিসেবে আমি এই ছবির পার্ট, আমার ভালো লাগবে যে ক্যাম্পেইন অলরেডি আমার ভালো লেগেছে, যে ক্যাম্পেইনটা আমরা করেছি আমার পতাকা আমার বাংলাদেশ, সেখানে যে রেসপন্স পেয়েছি সেটা থেকে আমি অনেক আশাবাদী। হিউজ ইয়াং চ্যাপ আমাদের রেসপন্স করেছে দারুণভাবে। আমি খুব আশাবাদী এই কাজটি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবো। আমি আরিফিনকে একটু, আরিফিন আমার বন্ধু, আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। সকলে বলবে যে ডিরেক্টর হিসেবে আরিফিনকে থ্যাঙ্কস দিব, আমি বরং বলবো যে আরিফিন যেটি করেছে, ভুবন মাঝি বানিয়েছে, এটাই আরিফিনের করার কথা ছিল। আরিফিন এটাই করবে, আরিফিন ভুবন মাঝির মতো আরো অনেক কিছু করবে, আমরা তার সাথে থাকবো। এরকমই হোক। পরমব্রত, এই যে অবশ্যই ছবির অভিজ্ঞতা থেকে যদি বলেন যে ছবিটা কেন দেখা উচিত বা কি কারণে আপনার কাছে খুব ভিন্নতা? ছবিটা আমি ছবির শুটিং এর অভিজ্ঞতা বা ছবিটা করার অভিজ্ঞতা থেকেও বেরিয়ে গিয়ে বলছি কথাটা। আমার মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটা অত্যন্ত বিরল একটি ঘটনা, যেখানে একটি জাতি তারা তাদের ভাষা এবং তাদের সংস্কৃতির অধিকারের দাবিতে একটি দেশ স্বাধীন করেছে আর কি। এটা এরকম খুব সামান্য কয়েকটি উদাহরণ আমার মনে হয় ইতিহাসে আছে, এবং যে জিনিসটা সেই ঘটনাকে আরো বেশি ইউনিক করে তোলে সেটা হচ্ছে এটা যে একটি জাতি, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, কেউ কর্মী, কেউ শ্রমিক, কেউ চাষি, কেউ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ থিয়েটার কর্মী, তারা একটি কমপ্লিটলি আর্মড ব্যাটালিয়ন অন্য একটি দেশের, তাদের এগেনস্টে নির্ভয় নেমে গেছিলেন যুদ্ধ করতে আর কি। এরম নজির কিন্তু খুব কম আছে ইতিহাসে আর কি। তো এই যে একটা সাধারণ মানুষের এই জার্নিটা, তার রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন হয়ে ওঠার জার্নিটা, প্রেমের ইনফ্লুয়েন্সে, ভালোবাসার ইনফ্লুয়েন্সে, ভালোবাসার প্রভাবে, সেইটা গল্পটা ভুবন মাঝি বলে। আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ বাঙালি এই ছবিটার সঙ্গে সেই জায়গা থেকে একাত্ম বোধ করবে, নিজেকে একাত্ম করতে পারবে। অপর্ণা, আপনার কাছেও একই প্রশ্ন, কিন্তু সময় 30 সেকেন্ড। আমি শুধু আমার যারা আমার যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো স্বাধীন দেশে জন্মেছি, আমরা আসলে মুক্তিযুদ্ধের ওই সময়টা আসলে উপভোগ করিনি, অথবা ওই সময়টা আমরা আসলে ভাবে দেখিনি। আমি স্পেশালি বলবো, আমার জন্য আমার সামনে যেমন ভুবন মাঝিটা করার সময় একটা অবয়ব তৈরি হয়েছে, ঠিক তেমনি ইয়দদের একটা মুক্তিযুদ্ধের উপরে আবার নতুন করে একটা অবয়ব তৈরি হবে। আরিফিন, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে কোথায় মুক্তি পাচ্ছে, কি পরিস্থিতি, কোথায় গেলে আমরা দেখতে পাবো, কারণ আমরা এখন খুবই উদ্দীপ্ত ছবিটা দেখার জন্য। পরিস্থিতিটা নিয়ে পরে কথা বলি, সংক্ষেপে বলছি যে ঢাকাতে 4টি হলে মুক্তি পাচ্ছে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা এবং শ্যামলী। ঢাকার বাইরে কুষ্টিয়াতে বনানী সিনেমা হলে মুক্তি পাচ্ছে, শঙ্খ সিনেমা হলটি খুলনাতে, পাবনাতে রূপকথা, কেয়া টাঙ্গাইল, ছায়াবাণী আমাদের ময়মনসিংহ। আর এছাড়া আমরা চট্টগ্রাম এবং সিলেটে হলের বাইরে স্ক্রিনিং করছি। চট্টগ্রামে করছি হচ্ছে থিয়েটার ইনস্টিটিউটে, আর সিলেটে করছি কবি নজরুল অডিটোরিয়ামে। তো সব মিলে 15টি হলের মতো, আর এই বাকি দুটো জায়গায়। অবশ্যই আপনাদের সাফল্য কামনা করি, যে ভুবন মাঝি সবাই দেখুক এবং সবার মাঝে ওই যে স্পিরিটটার কথা বলছেন সেটা যাতে ছড়িয়ে যায়। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।